আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রিসোর্স ব্লগসে। আর সবাই কেমন আছেন এটা জিজ্ঞাসা করতে নিজেকে একটু আনইজি ফিল করছি। জানি আমাদের দেশের বর্তমান সিচুয়েশন নিয়ে একে তো সারা বিশ্বে একটা দুরবস্থা চলছে করোনা ভাইরাস নিয়ে, দেন আরও বাহারি রঙের প্রবলেম আমাদের দেশে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে, যেটা আমাদের মানসিক অবস্থাকে একেবারে বিপর্যস্ত করে ফেলছে। আর এই কারণেই আমি জিজ্ঞাসা করতে পারছি না আপনারা কেমন আছেন, যেহেতু আমি জানি সবার ভিতরেই এই বিষয়টা খুব ভালোভাবেই নাড়া দিচ্ছে। খুব কষ্ট হচ্ছে সবার ভিতরে আমাদের দেশের এই পরিস্থিতি আজকে। তো তারপরেও কী করার, জীবন তো থেমে থাকবে না, চলে যাবে এইভাবে। চলাই তাই হয়ে গেছে মানে গোসল ঋদ্ধকে ডাকো। আয় ঋদ্ধ, তোমার বাপি ডাকে। তো আমার ময়নাকে গোসল করানো হচ্ছে, আপনাদের ভাইয়া গোসল করাই দিচ্ছে। উনি আমার মাকে, আজকে আমার মা আসবেন, অলরেডি 12:30টায় মায়ের ফ্লাইট। তো মা ঢাকায় আসবেন ডাক্তার দেখাতে। আমি কোনো এক ব্লগে বলেছিলাম, আমার ফার্স্টের দিকের ব্লগে বলেছিলাম যে আমার মায়ের ট্রিটমেন্ট করানোর জন্য মা বারবার ঢাকায় আসছেন। তো মার গ্যাস্ট্রোনারি প্রবলেম, যেখানে মার ডিউডেনাল আলসার ধরা পড়ে। তো এটা নিয়ে ডাক্তার সেই সময় বলেছিল 1.5 মাস পর আবার দেখাতে। তো এটা একটা ব্যাপার ছিল যে আমার এখানে থাকার কথা ছিল মায়ের। ডাক্তার বলছিল আপনাকে এখানে থেকে ট্রিটমেন্টটা করতে হবে, 1.5 মাস পর আমার সঙ্গে দেখা করবেন। বাট মা তখন বাড়িতেও তার প্রয়োজন ছিল, ভীষণ একটা প্রয়োজন, কারণ মা যান আবার আজকে আসতেছে। আর সেখানে বাড়িতে যাওয়ার পর আসতে পারি, মায়ের আমাদের বাড়িতে পাশেই 1-2টা বাড়ির পরেই করোনা রোগী ধরা পড়ে গেছিলো, যার কারণে মা আসতে পারিনি। আর আমি এর আগেও হয়তো বা শেয়ার করেছি এই কথাটা, যে সৈয়দপুর, নীলফামারী জেলার যে সৈয়দপুর বিমানবন্দরটা আছে, এটার যে মাঠ আছে সেই মাঠের সঙ্গেই আমাদের বাসা, আমার বাবার বাড়ি। যেটা মেন রোড থেকে যায়, মাঠের সাথে যে রোডটা মেন রোড থেকে নেমে যায়, সেই রোডটা হচ্ছে 6 নম্বর বাড়িটাই আমাদের। তো সেখান থেকে বের হয়ে 5 মিনিটের মধ্যেই চলে আসা যায়। তো মার 12:30টার ফ্লাইট। এদিকে আজকে শুক্রবার, আপনাদের ভাইয়ের গোসল করে নিচ্ছে, ফ্রেশ হয়ে নিচ্ছে, দেন ময়নাকেও গোসল করাই দিচ্ছে। একবারে যাবে বিমানবন্দরে, ওখানে নামাজ পড়ে মাকে নিয়ে আসবে। আমি জানাবো, আপনাদেরকে শেয়ার করবো অবশ্যই। আর কোন ডাক্তার দেখালেন, কী ধরনের ইমপ্রুভ মায়ের, আজকের এই ভিডিওটা আমি সেই চেষ্টাটাই করব, আপনাদেরকে সেই বিষয়টাই তুলে ধরবো। আর এই যে আলুটা এত বেশি মধ্যে কেন করতেছি, এই দেশি আলুগুলোতে একটু প্রায় ম্যাক্সিমাম আলুতে দেখা যায় যে এরকম, যখন আলুটা পুরাতন হয়ে সে এরকমভাবে জমে যায়, ধুলাবালি হোক বা যাই হোক, এরকম কিছু ময়লা জমে যায়, যেটা আলুটা কুটে রাখার পর দীর্ঘক্ষণ পানিতে রেখে দিয়ে তারপরে এই যে আমার যে হেল্পিং হ্যান্ড আছে, তিনি ভালো করে চোখে, একটু বয়স্ক লোক তো, হ্যাঁ, তারপরে এনার্জি ভালোই আছে মাশাআল্লাহ, চোখে খুব একটা ভালো দেখেন না মনে হয়, এই জন্য তারপর আমি চেষ্টা করি ওনার ভুলগুলোকে আমি নিজে খুঁজে নিজের মতো করে সলভ করার চেষ্টা করি। বয়স্ক লোক যেহেতু, আমি যদি ওনাকে রিজেক্ট করে দেই, আরেক জায়গায় কাজ করতে গেলে সম্ভবত সবাই এরকম করে বুঝে ওনাকে নেবে না। তো ওনার ব্যবহারও খুব ভালো, এর জন্য আমি ধরে রাখছি। আর ওনার কাজের যে ফলগুলো বের হয় সেগুলো আমি খুব কমই ওনাকে ধরাই, যেগুলো না ধরালেই নয়, বাট এই কুটাকাটি বিষয়টা উনি একটু কম পারেন। তো এটা আজকে ভাজি করব, একটা চচ্চড়া ভাজি করব। এই চচ্চড়ি ভাজিটা, আর আজকে সাথে থাকবে মসুরের পাতলা ডাল। আর মা আমাদের জন্য গরু মাংস রান্না করে নিয়ে আসবেন, মার হাতের রান্নাটা খুব পছন্দ করি। আর সৈয়দপুরে হচ্ছে গরুর মাংসটা অনেক টেস্ট পাওয়া যায়। তো এই তো ভাজিটা মাখবো, দেন চচ্চড়ির জন্য উঠাই দিব। মনে গোসল করলো, মনে গোসল করলো, তোকে একটু দেখাই, ওর ফ্রেশনেসটা একটু দেখাই। ময়না
আমাকে দেখাচ্ছ কেন গামছা পরা? গামছা পরে তাতে কিনছে কে? তোমাকে গোসল করতে হলে তো ভালো পোশাক পরা যায় না, ঠিক না? ওর এই যে এটা দেখো। আচ্ছা, গোসলটা আরেকদিন দেখানো যাবে না? আর একটু ভিজবেও, একটু দেখাবা তুমি কিভাবে গোসল করছো। দেখাবো না তাহলে? আমি যে এই প্লেটটাতে দিই, মাটির শান্তিটাতে দিই, আর হচ্ছে ওই পানিতে নিজে থেকে গোসল করি। ভালো হয়েছে। আর অলরেডি আজকে শুক্রবার 12টা 15তেই তো আমাদের ঢাকাতে আজান দিয়ে দেয়। তো যা বলছিলাম, আর আমি আলুটা মথে নিচ্ছিলাম, সে বিষয়ে কথাটা কমপ্লিট হয় নাই। আলুটা এইভাবে দীর্ঘক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখার পর খুব ভালো করে কষলে নিয়ে ধুয়ে ফেলতে হয়। এটাতে অনেক ধুলাবালু থাকে, আর ওই যে মলাটা আমি যেভাবে দেখালাম যে আলুর গায়ে যেভাবে লেগে থাকে, সেগুলো ম্যাক্সিমামগুলোই উঠে যাবে এরকম করে। এখন আমি এগুলো যেভাবে ভাজি করি দেখাচ্ছি আপনাদেরকে, যেভাবে এই ভাজিটা করলে ভালো লাগে খেতে, সফট এবং একটু কি বলবো, চটচড়ে করতে গেলে চটচড়ির জন্য খুব বেশি পানি ইউজ করা যায় না। প্রথমে তেলে ভেজে নিলে এটা স্মুথ হবে না, ভিতরটা উপরটাই বেশিরভাগ চটচড়ে হয়ে যাবে। তো আর এই কাঁচামরিচের একটা সকাল সকাল খুব একটা হাস্যরসদ কাহিনী হয়ে গেল। সেটা হচ্ছে, আমার বাড়ির যে এই কাকাটাকে আমি দেখাইলাম পিৎজার ভিডিওটাতে, এর আগের ভিডিও যেটাতে দেখাইলাম, যেখানে পিৎজা আমরা টেস্টটা দেখানো হয়েছে, সেটা তো সেই কাকাকে আমি বলছি কাঁচামরিচ নিয়ে আসতে, ঘরে কাঁচামরিচ ছিল না, শেষ হয়ে গেছে। তো উনি কাঁচামরিচ নিয়ে এসে, কাঁচামরিচ আর শসা, উনি কাঁচামরিচ নিয়ে এসে আমাকে বলছে যে কাকি কাঁচামরিচের তো এখন অনেক সস্তা। আমি তো অবাক হয়ে গেলাম যে রাতারাতি কী হয়ে গেল। মানে বললাম কত নিল, তখন উনি যেহেতু দামটা অনেক বেশি, এটাকে উনি ইনসাল্ট হিসেবেই বলছেন, এইভাবে একটু মজা করেই বলছেন। তো উনি বললেন যে 70 টাকা পোয়া। তো এটা বলছে আর হাসছে। এই জন্য উনি 1 পোয়া নিয়ে এসছে আমার জন্য, আমি ½ কেজি নিয়ে আসতে বলছিলাম, উনি 250 গ্রাম নিয়ে এসছে। তো আমি এটার জন্য লবণ নিয়ে নিলাম 1 টেবিল চামচ। এটা কমে গেলে আরও লবণটা, আলুটা যখন ভাজি হয়ে যাবে তখন লবণটা বেশি চড়া লাগে, এই জন্য প্রথম দিকে হিসাব করে লবণটা বুঝে নিতে হবে স্বাদ মতো। নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, আলু এমনি হলদিটে টাইপের। তারপরে 1 চা চামচের মতো দিলাম। মা ওইসে এদিকটা আসো তো একটু। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, যেহেতু আমরা এটাতে পরে পানি অ্যাড করব। যে তরকারিগুলোতে আমরা এটা মেখে দেই এবং পরে পানি অ্যাড করি, তরকারি রান্না শেষে দেখা যায় সে তেলগুলো কিন্তু ভেসে আসে, সে তেলগুলো আবার ছেড়ে দেয় তরকারি থেকে বা ভাজি থেকে। তো সেই কারণে আমাদের এখানে খুব বেশি তেল না দেওয়াটাই ভালো, যতটুকু দিলে একেবারে মাখা মাখা কাজে লাগবে ঠিক সেইভাবে। এইভাবে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে মেখে নিয়ে দেন এখানে সামান্য হাত ধোয়া পানিটা আমরা অ্যাড করে দেব। জালটা থাকবে প্রথমে মিডিয়াম টু হাই। যখন ভালোভাবে এগুলো হিট হয়ে আসবে ভাজি আলুগুলো, তখন আমরা সেটা ধীরে ধীরে জালটা কমিয়ে দিব, লাস্ট পর্যায়ে একেবারেই কমিয়ে দিব যেন সেটা চটচড়ি হয়ে যায়। এই আলু ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে, উত্তরবঙ্গে তো প্রায় সবাই ম্যাক্সিমাম এটা পছন্দ করে। আর অন্য জেলার যারা আমার এই ভিডিওটি দেখেন তারা বলবেন যে তারাও কি পছন্দ করেন কি না, কিংবা খাওয়া হয় কি না, আর আমার এটা ভালো লেগেছে কি নাই, অথবা এই পদ্ধতিতে আর কে কে করে থাকেন একটু জানালে ভালো হবে। তার কারণ জানতে পারবো যে না, অ্যাটলিস্ট শুধু আমরা উত্তরবঙ্গের লোকই খাই না, এই খাবারের স্বাদ অন্যান্য জেলার লোকেও জানে। তো
এটা করব। এটার সঙ্গে পাতলা ডাল ভীষণ ভালো লাগে, মাসুর ডাল। আমি ডাল ভিজিয়ে রেখেছি। আর হচ্ছে এখন এটাতে পানি দিয়ে দিব। মা ঐশী, আসো আসো, জলদি আসো। আম্মু আসো, আমি ডাকছি তো, আসো। তুমি একটু শ্যুট করো, আমি হাতে একটু পানি দিব তো। পানিটা দিব একটু। একটা বিষয় শেয়ার করি, হ্যাঁ একটু উপর থেকে ধরো। একটা বিষয় শেয়ার করি, সন্তান যেহেতু মা বাবারই অংশ, তো মা বাবার উপকারে আসাটাই স্বাভাবিক এবং তাদের কাছে আমাদের সেই অধিকারটা। আমি চেষ্টা করি বাচ্চাকে শুধুমাত্র অন্যান্য কাজে না, আমার ভিডিও শ্যুটও এখন আমার মেয়ে করে, শেখাচ্ছি তাকে। আর লাস্ট যে কেকের ভিডিওটা, এটা আমার একটা মিস্টেক হয়ে গেছে। এটার মধ্যে একই ভিডিও দুবার গেছে একটাতেই, তো সেটাও আমি এডিটিং করাচ্ছিলাম মেয়েকে দিয়ে। তো প্রথম কাজ কখনোই 100% হবে না, আর এই জন্যই আমি আপনাদের জানাচ্ছি যে আমার সেই ভিডিওটাতে আমি মেয়েদেরকে দিয়েই শ্যুট করাচ্ছিলাম, এডিটিং করাচ্ছিলাম, এবং মেয়েকে দিয়েই আমি সেটা আপলোড করাই। তো যাদের কাছে খারাপ লাগবে তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু এটা আমার হাতে হয়নি। আর দোয়া করবেন যেন বাচ্চারা পারফেক্টলি কাজটা করতে পারে, ভালো কাজগুলোর জন্য আমি তাদের শেখাতে পারি। এই তো আমরা এভাবে এখন এটা আর কিছুই না, এটা জাস্ট সাধারণভাবে রান্না করা একটা অসাধারণ ভাজি হয়ে যাবে। জাস্ট আমি মিডিয়াম টু হাই দিয়ে দিচ্ছি জলটা, মানে এইভাবে থাকবে। যখন পানিটা বলক দিয়ে আসবে তখন আমরা এটা নাড়াচাড়া করে জলটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবো। আল্লাহ হাফেজ দিয়ে এসে তোমরাও গোসল করো। এখন আমার আম্মুকে আনার জন্য বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছে। রাস্তা দেখে শুনে যাও। আচ্ছা, আল্লাহ হাফেজ। হচ্ছে মা অলরেডি 1:30টার মধ্যেই চলে আসবে ওখানে। আপনাদের ভাই নামাজ পড়ে তারপর মাকে রিসিভ করবে। আবার চলে আসো, চলে গেছে তো তোমার বাপে, যা তোমরা গোসল করে নাও। এই হচ্ছে আমার আলু ভাজির চচ্চড়ি, দ্যাট মিনস আলুর চচ্চড়ি। এই যে খুব সুন্দরভাবে একটা পটপট করে শব্দ হবে। আমি যখন পানিটা শুকিয়ে গেছিলো, পানি বলক দিয়ে যখন পানিটা একটু শুকানোর পথে থাকে, তখন জালটাকে ঠিক এই ওয়েতে রাখতে হবে। তখন এটা আর ঢাকনিটাকে একেবারে বন্ধ করে দেওয়া যাবে না, জাস্ট একটু করে ফাঁকা থাকতে হবে, এরকম এইভাবে দিয়ে রাখতে হবে। তাহলে এটা গলে না যে সেদ্ধও থাকবে, প্লাস আমরা যেরকমভাবে চচ্চড়ি খেতে পছন্দ করি সেভাবে। তবে আমি অনেকগুলো আলু দিয়েছিলাম, এই যে দেখা যাচ্ছে শুকিয়ে কতটুকু হয়ে গেছে। এই হলো আমার আলুর চচ্চড়ি। আর আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা আমি যেভাবে করি, আমার হাতে ডাল ছাড়া আমার পরিবার আর অন্য কারো ডাল পছন্দ করে না। এটার একটাই কারণ হচ্ছে আমি ডালটাকে অনেক গুরুত্ব দিয়ে রান্না করি, যেটা আমি এর আগেও বলেছি। রান্না মানে হচ্ছে পরিবারের আনন্দের বিষয়, পরিবারের একটা নির্ভরশীল জায়গা হচ্ছে আর এই রান্নাঘরে যে মানুষটা থাকে সবসময় আমরা। তো এইভাবে আমি যে ডালটা যখন বসাই আধা ঘন্টা ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখার পর সেটা ধুয়ে একবার ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখি আধা ঘন্টা। ভিজানোর পরে আবার একটু ভালো করে কষলে ধুয়ে নিয়ে সাদা পানি বের না হওয়া পর্যন্ত, তারপর শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে আমি এভাবে সিদ্ধ করে নিই।
প্রথমে জাল অল্প ছিল, এখন একটু বাড়াই দিলাম। আর যখন এই পানিটা শুকিয়ে আসতে থাকবে তখন আমি এখানে ঘুটনি দিয়ে ঘেটে পানি অ্যাড করবো, আমার প্রয়োজন মাফিক পানি, যেটা কমে এসে আমি যতটুকু চাই। আর তখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। দেন আমি যেটা দিয়ে বাগার দিই আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো এই হচ্ছে আমার পাতলা ডাল, যেটা প্রথমবারে পানিটা শুকিয়ে গেছিলো, সেটা একবারে প্রায় যখন পানি ডালের সমান হয়ে গিয়েছিলো সে সময়টা আমি ঘেটে দিই ভালো করে। ঘুটনি দিয়ে ঘাটার পরে পাতলা ডাল সুস্বাদু হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে, যে সিক্রেটটা সেটা হচ্ছে আপনার পানিটা আপনারা যখন প্রথমে আমি দিলাম লবণ হলুদ দিয়ে ওইভাবে দিয়ে স্বাদ মতো লবণ হওয়াটা খুবই জরুরি, যেটা ডালে লবণ না হলে কোনোভাবেই এটা স্বাদ আনবে না। লবণটা অবশ্যই পারফেক্টলি দিতে হবে। আর প্রথমে যদি কম হয়ে থাকে তারপর এটা চেক করে, নামানোর আগে চেক করে দেওয়াটাই বেটার। আর যখন চেক করে দিবেন অলরেডি তখন যেন চুলায় জালটা থাকে। আর একটা হচ্ছে বিশেষ কারণ, এটা পানিটা বেশি করে দিতে হবে। আপনার কাঙ্ক্ষিত যে পানিটুকু রাখবেন ডালের পানিটা, তার থেকে বেশ 1.5 গুণ বেশি দিলে এই পানিটা যখন অনেকক্ষণ ধরে সিদ্ধ হবে, অনেকক্ষণ ধরে আমি কতখানি পাতলা করছি যে দেখে বোঝা যাচ্ছে ডাল ঘুটনিতে আসতেছেই না। বাট আমি কিন্তু ডাল দিয়েছি প্রায় 2 কাপের মতো। আমি এটা ভালো করে ঘুটে দিয়েছি, আবারও একবার ঘুটবো। এটা বলক দিয়ে যখন আমি বাগা দিব তার আগে আবার ঘুটে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ। তো পানিটা যেটা 1.5 গুণ দিবেন, বেশি 2 গুণ দিলেও কোনো অসুবিধা নাই, এটা তো জালের মধ্যে শুকিয়ে যাবে। আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। আমি ডালের মধ্যে খুব বেশি কিছু ইউজ করি না, আর শুধুমাত্র এই মরিচ, পেঁয়াজ, মরিচটাও খুব কম পরিমাণে। আপু তো এই হচ্ছে আমার এতটুকু কাঁচামরিচ, খুব ছোট ছোট, এগুলো ঝাল অনেক, সেই ক্ষেত্রে আমি ছোটো ছোটো 3টা দিয়ে দিলাম। এর বেশি দেওয়া ঠিক না, বড় হলে 2টা, কারণ ডালের মধ্যে ঝাল সেটা কখনোই ভালো লাগবে না। এটা ডালের ঝালটা সবসময় মুখের মধ্যে লেগে থাকে, ঠোঁট জ্বলে যায়। বাচ্চাদের জন্য খুব ক্ষতিকারক এটা। বাচ্চারা ঝাল ছোটো মুখে লেগে গেলে ওদের অশান্তি লাগবে, যেটা আমরা কেউই চাই না। তো ডালের খুব সুন্দর একটা কালার আসছে, যেটা ভিডিওতে খুব একটা হয়তো বোঝা যাচ্ছে না। তো এটা এখন আমি ডাল জাল দিতে হবে। ডালের জালটা রাখতে হবে হচ্ছে মিডিয়াম থেকে লোয়ের দিকে, মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখতে হবে। এর মধ্যে ডালটা খুব বেশি জাল দিয়ে পানি যদি আমরা শুকিয়ে ফেলি সেক্ষেত্রে পারফেক্ট স্বাদটা পাবো না। সেই কারণে জালটা আমার একটু কমানো থাকবে। আর এভাবেই যখন আমি যতটুকু চাই ঠিক সেই পর্যায়ে আসলে তখন আমি পরের প্রসেসটা করব। একটা বিষয় যেটা ভীষণভাবে মন চাইলো শেয়ার করতে আপনাদের সঙ্গে, মনে হলো যে জিনিসটা শেয়ার না করলে আমি নিজেও শান্তি পেতাম না, সেটা হচ্ছে এই যেটা হচ্ছে খিলগা কবরস্থান। আমার ব্যালকনি থেকে সরাসরি এটা দেখা যায়। তো এই কবরস্থানে এই যে শুক্রবারে এখানে প্রথম দিকের যত করোনা রোগী ছিল ম্যাক্সিমামগুলো, ঢাকার ভিতরে যেগুলো ছিল ম্যাক্সিমাম লাশ এই কবরস্থানে দাফন করা হয়। ওই কর্নারের দিকে ওই সাইডে রাস্তা শেষ হয়ে যায়, ওই অংশটা হচ্ছে নিচু অংশ। আর একটা সাইড দেখাচ্ছে যেটা ওই সাইডটা বেশি জায়গা নিয়ে নয়, তার পাশে আবার আছে এই যে একটা ঝিলটা। এই ঝিলটা থাকার কারণে নিচের দিকে যখন যে কবরগুলো দেওয়া হয়েছিল করোনা রোগীদের, বৃষ্টির মৌসুম আসার সাথে সাথে সে কবরগুলোতে পানি ভেসে উঠতে থাকে। আর যে গর্তগুলো নতুন করে করা হচ্ছিল নতুন রোগীদের জন্য সেগুলো ভরে যায়, লাশ নিয়ে আসতে দেখা যায় যে কবর পানিতে ভরে আছে। দেন ডিসিশন নেওয়া হয় এখান থেকে আর এখানে আর নতুন করে কোনো কবর দেওয়া যাবে না। এই সাইডটা সামান্য উঁচু বলতে কি, যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা টানা বৃষ্টি হয় তাহলে এই জায়গার কবরগুলো সব পানিতে ডুবে যায়। এইখানে এটা হচ্ছে খিলগা কবরস্থান। আর এখানে পানি ওঠার কারণে করোনা রোগীর লাশ বন্ধ হয়ে গেছে এখানে দাফন করার যে নিয়মটা ছিল।
পরে সেটা চলে যায় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। আমি সেই জায়গায় ছিলাম, তবে আমি সেখান থেকে এখানে এই খিলগাঁয়ে আসি 2 বছর হলো, প্রায় 2 বছর না, আমি 19-এর মে মাসে আসি এখানে, এপ্রিলে, তো 1.5 বছর চলে। 1.5 বছরের মধ্যে আমি যে কত কবর দিতে দেখেছি এখানে, তার মধ্যে করোনা রোগীর যে দাফনগুলো, এগুলো আমাকে ভীষণভাবে মানসিকভাবে নাড়া দিয়েছিল। আমার ভীষণ খারাপ লাগতো। এখানে এই রাস্তাটা পুরোটাই অ্যাম্বুলেন্সে লাইন দেওয়া থাকতো, একটা একটা করে দাফন হয়ে গেলে দেন এরা সামনের দিকে যেত। ওই সাইডটা সম্পূর্ণ ভরে, আমি এই বিল্ডিংটার জন্য দেখানো সম্ভব হচ্ছে না। বিল্ডিংটার পিছনে যে অংশটা পুরোটাই ভরে গিয়েছিল এই করোনা রোগীর লাশের। তো এই যে আজকে শুক্রবার, আমি আসার পর থেকেই দেখি প্রতি শুক্রবার এভাবে যত রোদ থাকুক না কেন, উত্তপ্ত রোদের ভিতরে এসেও আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে যাচ্ছে। এই যে মুসলমানের একটা এই যে রীতি, এটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। তার কারণ প্রতি শুক্রবার অ্যাটলিস্ট সবাই একবার হলেও তার জন্য এসে দোয়া করে। তো আল্লাহ এনাদের সকলের নেক কামনা পূর্ণ করুন। তারা মোনাজাতে যা দোয়া চাচ্ছেন, পরিষ্কার মনে পরিষ্কার দিলে যাদের জন্য চাচ্ছেন, যাদের আত্মীয় স্বজন চির বিদায় নিয়ে এখানে চলে আসছে, এই মাটির নিচে অবস্থান করতেছেন, আল্লাহ তাদের সকলের আত্মার শান্তি দিন। এই হচ্ছে আমাদের আসল ঠিকানা, এই হচ্ছে আসল ঠিকানা। যার কারণে আমার কাছে অনেকেই বলে যে তুই কবরস্থানে ওখানে থাকিস, তোর কি ভয় করে না? আসলে ভয় কিসের? ভয় তো এই পৃথিবীটাতে বেঁচে থাকে, এই জ্যান্ত পৃথিবীটা থেকে। জীবিত পৃথিবী হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, যেখানে আমাদের নিরাপত্তা নাই, নিরাপদের কোনো প্রকার ব্যবস্থা নাই। আমরা বলতে পারবো না যে আমরা নিরাপদ, এখন এই কথাটা আমরা বলতে পারি না। এটা আমাদের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে জীবিত মানুষ, জীবিত পরিবেশ। বাট এই যে মাটিটার নিচে, এটাই হচ্ছে আমাদের এই কবরস্থানই হলো আমাদের আসল ঠিকানা, যেটার জন্য আল্লাহ আমাদেরকে প্রস্তুত করুন যেন আমরা নেক আমল সহকারে এখানে প্রবেশ করতে পারি। আল্লাহ সকলকেই তৌফিক দান করুন, আমরা যেন আমাদের জীবনটাকে নেক আমলে পরিপূর্ণ করতে পারি, যেন হাসতে হাসতে আমরা কবরে যেতে পারি, কোনো ভয় আমাদের ভিতরে না থাকে। এই যে এখন লোকজন আসতেই থাকবে, পুরো জায়গাটা ভরে যাবে, প্রায় ঘন্টাখানিকের মতো এখানে এরকম লোকজন থাকবে। আমার কাছে মনে হলো আমি এই বিষয়টা শেয়ার করি, যে জিনিসের সঙ্গে আমরা সবাই পরিচিত। যখন করোনার লাশগুলো আসতো এখানে অ্যাম্বুলেন্স নিয়ে এসে, যে কী হৃদয় বিদারক দৃশ্য, এটা তখন আমি আমার চ্যানেল খোলা ছিল না, বিধায় আমি ভিডিও আপলোড করতে পারিনি। সেটা এতই মর্মাহত ছিল এই দৃশ্যগুলো, যে কিছু লাশ সেদিকে দাফন হচ্ছে, আর এই জায়গায় সমস্ত পিপি পরা পোশাকে মনে হতো যেন একটা জিন ভূতের আস্তানা। তো সাদা পোশাকে ভরে থাকতো এলাকা। আর যারা পিছনের দিকে সিরিয়ালে থাকতো তারা যে ফ্রোজেন গাড়িটা, ফ্রিজিং লাশবাহী গাড়ি থেকে লাশ বের করে এই রাস্তার মধ্যে নামিয়ে রাখতো, গাড়ি তাদের লাশের স্ট্যান্ড ট্রলি সহ। দেখতে ভীষণ, মানে এটা বুঝতে পারবেন আপনারা যে সে বিষয়টা সরাসরি দেখতে কত কষ্ট লাগে। তো এই জন্য আপনাদের এটাও শেয়ার করলাম। যেভাবে ডালটা, পাতলা ডালটা তেলে দেই, তেলে দেওয়া বলে, কেউ বলে বাগার দেয়া। তো এভাবে আগে পরিমাণ মতো তেলটা নিয়ে, আমি তেলে কখনোই রসুন কুচি দেই না, আমি রসুন কুচি খাই না, বাগারে আমার গন্ধটা ভালো লাগে না, আর এর জন্য আমি এটা স্কিপ করি। আমি শুধু পেঁয়াজ রসুনে অভ্যস্ত, পেঁয়াজ আর কাঁচামরিচে অভ্যস্ত। এখানে কিছুটা পেঁয়াজ দিব, এই হচ্ছে পেঁয়াজটা যখন লালচে হয়ে যাবে তার মধ্যে আমি যে জিনিসটা দেবো, যেটা আমার ডালটাকে আরও বেশি সুস্বাদু করে, যে বাগার দেওয়ার সাথে একটা খাই ভাব চলে আসে, এত সুন্দর স্মেল, আর সব চতুর্দিকে ছড়ে যায়। ডালটা এক বাসায় রান্না করলে 3 বাসায় যাওয়ার মতো ঘ্রাণ এখনও যে জিনিসটা আছে, সেই জিনিসটা হলো এই 5 ফোড়ন। অনেকে ডাল ইউজ করেন, আমি 5 ফোড়ন দিচ্ছি।
আই বাবা রিতা, তখন আমি এই পর্যায়ে ডালটাতে দিয়ে দিব ডালটা এর ভিতর। রিতা এদিকে আসো, তুমি ধরো, আমি এটা ডালটা দিয়ে দূরে ধরবে, ধরো এখানে মশলা পুড়ে যাচ্ছে, দূরে রাখো, যেহেতু এক হাতে কাজ করছি। আমার ডালের রেসিপি অলরেডি একটা মাছ চলে আসছে। আমি আর আলাতে নিতে চাইছি, এই যে মাছ চলে আসছে। কোথায় গেছে রে যাবো? ফ্যান দাও, রুমে চলেন। আমি যেটা বলছিলাম আমার মাছ চলে আসবে, অলরেডি আমার ধারণার আগে অনেক আগে চলে আসছে। এই যে মা আসছে, মার সাথে কি নিয়ে আসলো? এটা কিন্তু তোমাদের চকলেটের ডিব্বা, কিন্তু এটা ডাউল চকলেট। ওই যে এই হচ্ছে আমার চকলেট খাওয়া ভুলদের জন্য চকলেট নিচ্ছে। চকলেটটা ছিল এই ডিব্বায়, ফুল বক্স ছিল, বাট বিমানে যেহেতু লিকুইড জিনিস বহন করতে দেয় না, সেই জন্য এই ব্যবস্থা। এই ডিব্বাটার ভিতরে নিয়ে আসে। এটা মাসকালের ডাল, আমি একটু আগে দেখাইছি আপনাদেরকে, সেটা ছিল মসুরির ডাল রান্না করা, আর মার হাতের মাসকালের ডাল, সেটা আমি বলে বোঝাতে পারবো না, এই জন্য আমি দেখাচ্ছি যে মা কী কী নিয়ে আসলো সাথে। কয়টার সময় উঠছিলেন? 12:30টায়। 12:30টায় আমাদের ওখান থেকে বিমানে একটা ছাড়ছে না, 12:30টায় ছাড়ছিল। ঠিক টাইমে ছাড়ছিল। আর 1:30টায় নেমে গেছেন না, নাকি 1:30টারও আগে? 1:30টার আগে দিয়ে নামে গেছে। হ্যাঁ, আজকে ওয়েদার অনেক ভালো ছিল, এই জন্য 1:40। এই যে মা এখন রেস্ট নিচ্ছে, দেখাইলাম একটু আগে। আমি জাল দিতে দিতেই দরজা খোলা ছিল, মা অলরেডি রুমে চলে আসছে। তো এই যে আমি ধরতে, তুমি, আমি দেখি। আমি ধরছি। হচ্ছে মানে যোগাযোগটা আমাদের বিমানের মাধ্যমে এত সহজ যে যদি মাকে বলে উঠি যে ভাত যেটা খাবো সেটা চুলায় দিলে সে রান্না হওয়ার আগেই আমরা বাসা পৌঁছে যেতে পারি। আর মা চাইছিল ট্রেনে আসতে, সেটাও খুব সুবিধা। আমাদের ওখান থেকে সৈয়দপুরে তো রেল জংশন, রেলের কারখানাও সেখানে। আমি দেইনি, তার কারণ হচ্ছে সবাই বুঝতেই পাচ্ছেন আমাদের দেশটা একটা নোংরা দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে মা বোন কেউই সেফ না, আর সে কারণে মাকে নিষেধ করি। কেবিন নিলেও, কেবিনে যদিও যাতায়াত হয়, তারপরেও কেবিনেও সেফ না। জাস্ট 1.5 ঘন্টার ভিতরেই সৈয়দপুর থেকে চলে আসছে আমার বাসা অবধি। এই হলো মায়ের হাতের ভুনা গরুর মাংস। যদি সবাইকে খাওয়ানো যেত বা খাওয়াতে পারতাম তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। এগুলো এখন আমি প্লেস করব অন্য ভাড়াতে বা অন্য পাত্রে। আর হচ্ছে আর যেগুলো ফল ফ্রুটস আছে, এগুলো আমি মনে করি না দেখানোর কোনো প্রয়োজন আছে, তার কারণ ওগুলো আমার মায়ের হাতের তৈরি না, তিনি বাজার থেকে নিয়ে আসছেন। আমি ডালটা দেখাই। নানপুর ডালের গন্ধতে এখন থেকে ওরা আবার এক্সট্রা পলিথিন নিতে বলছে না, এক্সট্রা পলিথিন নিতে বলছে। আমি তো খাদ্য না একবারে। ওরা কি এখন বিমানে আরও নাস্তার এখন দেয়? না, নাস্তা দেয় না। দেয় না, এই করোনা আসছে থেকে ভিতরে কোনো নাস্তা দেয় না, জাস্ট একটা পানির বোতল। আমার মনে হয় ঠিক আছে। মেরেই ফেলবে বিমানের ভিতর। আর এই হচ্ছে, দেখি আমি ডালটা দেখাতাম না। হ্যাঁ হবে। নানপুর শুধু ইউএস বাংলায় আসে। মাসকালের ডালের সাথে গরুর মাংস আমাদের সেই ছোটোবেলা থেকেই দেখি, এটা আমার নানিরও ভীষণ পছন্দের ছিল, আর মাও শিখছে তার মায়ের কাছ থেকে, এই জন্য আমার ঘরে চলে, ভীষণভাবে এটা চলে। এটা আমি এটা ভালো করে ধুয়ে তোমাদের চকলেটগুলো এই ডিব্বাতে আবার করা যাবে, আর না হলে অসুবিধা নেই, তোমরা আলাদাভাবে রাখিও। আর এটা তেল পড়ছে, আসলে ওরা এই জন্যই দেয় না, তার কারণ হচ্ছে কোনো রিস্ক নিতে চায় না বিমানের ওরা কর্তৃপক্ষ। মা সব কিছু নেওয়ার পরেও, সব কিছু পলি ব্যাগে আছে, তারপরে সম্ভবত একটা বড় পলি নিতে বাধ্য করছে মাকে, তা না হলে এগুলো আনতে দিবে না। আর নিজে হাতে রান্না করার পর সন্তানের বাসায় নিবে না, সেই মাকে বাধা দেয় এমন ক্ষমতা কার এখনও নাই। তো মা 50 টাকা দিয়ে আবার একটা বড় পলিথিন নিচ্ছে, নিয়ে সেগুলোর মধ্যে আবার এগুলো
প্যাকিং করে চলে আসছে। মা কী কারণে আসছে, কেন আসছে, আমি সব কিছু ডিটেলস জানাবো। এখন এই খাবারগুলো আমাদেরকে খেতে হবে, যেটা কোনোভাবেই চান্স মিস করতে চাচ্ছি না। রেস্ট টেস্ট করে পরে আমি সেগুলো ভিডিও আপলোড করে আপনাদের শেয়ার করব। আমি তো শুনে আপাতত ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে আমার মা কেন ঢাকা আসতেছেন, আমি সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের কাছে। যে ডিউডেনাল আলসার ধরা পড়ে, আর আমি হচ্ছে জুলাই মাসের 12 তারিখে দেখাইছিল এই ডাক্তার, সে ডাক্তার হচ্ছেন ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের, আর ডক্টরের নাম হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী। লিয়াকত আলী না, লিয়াকত আলীটা কার, এটা যেন কোথায় দেখাছিল, সরি আমাদের এটা অন্যটা দেখাচ্ছে, বাট হ্যাঁ যে ওটা এর আগে দেখাইছিল। ঢাকা আসার আগে পেটের ব্যথা এত বেশি হয়ে গেছিলো যে সেটা নিয়ে রংপুর প্লাস দিনাজপুর না, দুটো রংপুরের, হ্যাঁ দিনাজপুরের ডাক্তার রংপুরে দেখে, সেখানেও গেছিলো তৌহিদুল হ্যাঁ করিম আলো দিয়ে যেন কখনো কখনো ভোলা আসতেছে এরকম। তো যে ডাক্তারকে দেখানো হয় ঢাকায়, সে আমাদের উনি হচ্ছেন ডক্টর তৌহিদুল করিম মজুমদার প্রফেসর। আর এখানেও আমি একটা কথা বলবো, যখন আম্মুকে রংপুরে দেখানো হচ্ছিল তারপরেও ব্যথার কোনো ইমপ্রুভ হচ্ছিল না। দেন আমার ক্লাসমেট, আর সে হচ্ছে সে ডাক্তার, সে ডেন্টিস্ট, তো ও ঢাকায় থাকে, বারডেমের হচ্ছে সাফি পারভেজ। তো পরে আমি ওর সঙ্গে ফোনে যোগাযোগ করি যে ওর পরিচিত আছে নাকি কেউ কোনো এরকম প্রফেসর। তখন ও বললো যে এইটা শুধু এখন তো এটা যেহেতু জুলাই মাসে, তাহলে আপনারা বুঝতেই পারছেন তখন করোনা কি ভয়াবহ আকারে ছিল, অনেক রিস্ক নিয়ে মাকে নিয়ে আসা হয়। আর তখন আমার ফ্রেন্ড ও বলে যে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, যেটা সম্ভবত মহাখালীতে, তো ওখানে ওখানে যোগাযোগ করার পর ওখান থেকে বলা হয় যে না, উনি ওখানে দেখে কোনো লাভ নাই, যেহেতু এখন করোনার জন্য কোনো ডাক্তারই সরাসরি জায়গায় দেখবে না এবং অনেকটা রিস্ক। তারপরে বলল যে এখানকার প্রফেসর দেখেন, তিনি বসেন ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল শাখায়। আর আমি এই ভিডিওর মেসেজের মাধ্যমে জানাতে চাই, দোস্ত তোকে অনেক ধন্যবাদ, তোর একটা ভালো উপদেশের জন্য আমি এই ডাক্তারের কাছে পৌঁছাতে পারি। যদিও তোকে ডিটেলস জানাই নাই, বলছিলাম পরে জানাবো, এই কারণে জানানি যে অ্যাটলিস্ট লাস্ট পর্যন্ত দেখতে চাই যে কতটা ইমপ্রুভ হলো আমাদের এনার কাছে, সবশেষে আমি জানাতে চাইছিলাম, তারপর আমি এখন জানাচ্ছি। আর এই হচ্ছে আমাদের এই ডাক্তারের ডিটেলস। তবে আমাদের এই ডাক্তার সাহেবের প্রচণ্ড মেজাজ, যা শুনছিলাম, মা তখন ভীষণ অসুস্থ ছিল, তারপরেও অনেকটা রাফিউজ করছেন তিনি, যেটা মোটেও আশা করি নাই। তারপরেও ভাবি যে না, কথায় আছে দুধ দেওয়া গরুর লাথিও ভালো, যেহেতু পেশেন্ট আমরা, আর করোনার মধ্যে তিনি দেখছেন একজন প্রফেসর, এটাই বা কম কিসের, সেজন্য আমরা সব কিছু মুখ বুঝে হজম করি। আর যেহেতু একজন প্রফেসর, অবশ্যই আমরা তার স্টুডেন্ট লেভেলের। তো তিনি এই ওষুধগুলো তখন মাকে সাজেস্ট করেন আর কিছু টেস্টও দেন, সেই টেস্টেই কিন্তু মার ধরা পড়ে হচ্ছে গ্যাস্ট্রো লিভারের যে প্রবলেমটা। কোথায় গেল সেটা? তো তৌহিদুল স্যার যখন কিছু টেস্ট দেন, এই ট্রিটমেন্টের পাশাপাশি টেস্টের মধ্যে এন্ডোস্কোপিও একটা ছিল তার মধ্যে, যেটা খুব বেশি জরুরি ছিল, যেহেতু মার পেটে প্রচণ্ড ব্যথা ছিল। আর তিনি ঢাকার আসার আগে আমি গেস করতে পারছিলাম নিশ্চয়ই পাকস্থলীতে কোনো একটা ইনফেকশন হয়েছে, যার কারণে এত বেশি ব্যথা। তো তারপরে এই যে ধরা পড়ে ডিউডেনাল আলসার ডিজিজ ইন দ্য ফেজ অফ রেমিশন। আর এই প্রবলেমের জন্যই এত বেশি ব্যথা হচ্ছিল। আমি ভীষণভাবে কৃতজ্ঞ সেই ডাক্তারের কাছে, শুকরিয়া মহান আল্লাহ পাকের কাছে যে অ্যাটলিস্ট ধরা পড়ছে।
আর রংপুরেও কিন্তু ডাক্তার দেখছিল যেন লুকোচুরি খেলা একটা, হ্যাঁ, রংপুরেও গেছিলো দেখানোর জন্য ইমার্জেন্সি একটা পেশেন্ট নিয়ে, তারা ডেকে তারপরে করলো কি, ডাক্তার নাকি দেখছিল পর্দার আড়াল থেকে একবার উকি দেয় আবার ভিতরে চলে যায়। তো এটা হচ্ছে লুকোচুরি খেলা, এটা তো মানুষের সঙ্গে না, এটা করোনার সঙ্গে হচ্ছে লুকোচুরি খেলা। তারপরে যখন শুনলাম যে না এই প্রফেসর দেখেন, তহিদিন স্যার দেখেন, আমরা রিস্ক নিয়ে মোটামুটি নিয়ে এসেছিলাম। তো তখন ডাক্তারের শর্ত ছিল, এই হচ্ছে ওনার শর্ত ছিল হচ্ছে 1.5 মাস থাকতে হবে, যদি 1.5 মাস আমার বাসায় থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করাইছিল না, হ্যাঁ সব অনেক কিছু দিচ্ছিল টেস্ট করতে, তার মধ্যে যেটা বেশি ধরা পড়ে সেটা হচ্ছে এই প্রবলেমটাই আমাদের ধরা পড়ে। তো কন্ডিশনটা এরকম ছিল যে মা যদি আমার এখানে থাকতে পারে 1.5 মাস তাহলে উনি ট্রিটমেন্ট করবেন, আদারওয়াইজ তিনি ট্রিটমেন্টটা করবেন না। তার কারণ উনি 1.5 মাস ফলো করবেন, 1.5 মাস পর তিনি দেখবেন যে এটার কী পরিস্থিতি। আর ওনার ওষুধ চলাকালীন অবস্থায় আর অন্য কোনো ডক্টরের ওষুধ চলতে পারবে না, তো সেই কারণেই তিনি এরকম কন্ডিশন রাখছিলেন। বাট সামহাও মাকে চলে যেতে হয় সৈয়দপুরে, তার কারণ আমার বাবার হার্টের ডিজিজ, হঠাৎ করে প্রবলেম বেশি হওয়ার কারণে তিনি যেহেতু সেনাবাহিনীর সদস্য ছিলেন, তো সেই ক্ষেত্রে আমাদের সিএমএইচে সব ট্রিটমেন্ট, আর সিএমএইচে হচ্ছে আমাদের বাসা থেকে 7 মিনিটের রাস্তা। তো মা সেখানে ট্রিটমেন্টের জন্য যাওয়ার পরে দেখা যায় যে আমাদের বাড়ি থেকে, আমি ভিডিওতে এর আগেও বলছি যে সেখানে করোনা রোগী ধরা পড়ে বিধায় আসতে পারিনি, আমিও চাইনি যে ওই সময় আসুক আর সবাই বিপদে পড়ি। দেন অপেক্ষা করলো, এখন আসছে। তার কারণ একটা বিষয়, যেহেতু টেস্ট করছেন আর ডিটেলস এটা আমরা লাস্টটা জানি না এখন পর্যন্ত কী সিচুয়েশন ভিতরে, তো এখনও হালকা ব্যথা অনুভব করেন। আমার মনে হয় এটার লাস্ট আমাদের দেখানো উচিত ডাক্তারের কাছে, যত বকাই খাই না কেন আমাদেরটা জানতে হবে। তো সেই সত্যি মা কালকে ফোন দিয়েছিলেন আমাকে, আমি বললাম চলে আসতে, মা চলে আসছে। এখন এটা দেখাবো স্যারকে, দেখানোর পর দেখা যাক তিনি কি ডিসিশন দেন, আর ডিউটিনাল যে আনসারটা এটা কতখানি রিমুভ হয়েছে ভিতরে সেটাও আমরা দেখব, কতটা উপকৃত হইলো তার ওনার ওষুধ খেয়ে। যদি আমরা দেখি যে সেরকমই ভালো কিছু, অবশ্যই এর আগে যে ওষুধটা উনি দিয়েছিলেন অল্প দিনের, কিন্তু তারপর থেকে মা খেতে পারছিল। এবার যখন ব্যথা ছিল, এত প্রচণ্ড ব্যথা, তিনি পানিও পেটে নিতে পারতেন না, এক প্রকার ভীষণ সিরিয়াস অবস্থায় নিয়ে আসতে বাট ওনার ওষুধ এখনও স্টে আছে, স্টিল চলছে তার ওষুধ এখনও, কিন্তু আমরা যথেষ্ট উপকৃত হয়েছি। এখন দেখা যাক লাস্ট পর্যন্ত হলে তারপরে আমি বলবো আপনাদেরকে যে না সত্যি ইনি ডাক্তার হিসেবে কতটুকু সাকসেস। অবভিয়াসলি যিনি একজন প্রফেসর, আর যা করোনার ভিতরেও রুগী দেখছেন, নিশ্চয়ই তিনি অনেক ভালো বলেই এই রিস্ক নিয়ে নিয়েছেন, অনেক পেশেন্টের ভালো কথা চিন্তা করে। তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। আর আজকে এই পর্যন্ত, এত ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যেটা বিশেষ করে না বললেই নয়, আমাদের পাকস্থলী বিষয়টা, বিশেষ করে শরীরের যে ইনার সাইডের যে বিষয়গুলো, যেভাবেই হোক না কেন ব্যথা যদি আমাদের কন্ট্রোলের বাইরে যেতে থাকে, তাহলে অবশ্যই যেন আমরা এটাকে অবজ্ঞা না করে ইমিডিয়েট আমরা এটাকে ট্রিটমেন্টের জন্য ডাক্তারের শরণাপন্ন হই। তার কারণ আমরা কখনোই বুঝতে পারি না ভিতরে কী হচ্ছে, বা এটা আমাদের কখনো বোঝার ক্ষমতা থাকার কথা না। সো যে আমাদের যে প্রবলেমটাই হোক না কেন, শরীরের ফিজিক্যালি যে প্রবলেমই হোক না কেন, সেটার জন্য সেই পার্টের যে স্পেশালিস্ট আমি প্রিফার করব যে সেই স্পেশালিস্টকেই দেখানো ভালো। তার কারণ হচ্ছে দেখা যায় যে আমরা এখানে সেখানে দৌড়াতে অলরেডি অনেক দেরি করে ফেলি, যেটা মোটেও ঠিক না। এই জন্য আমার যদি পেটে ব্যথা করে তাহলে আমার গ্যাস্ট্রো লিভারের ডাক্তার, চোখের জন্য আই স্পেশালিস্ট, কান নাক গলা ইএনটি, সব বুঝতেই পারছেন আমি কী বোঝাতে চাচ্ছি। এখানে সেখানে দৌড়াদৌড়ি না করে, নিজের অর্থ খরচ না করে অবশ্যই স্পেশালিস্টের কাছে যাবেন, যেখানে একবারে আপনি যে কোনো ডিসিশনে পৌঁছাতে পারবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্টও আসবে। আমি চাবো যে আপনারা যেন অসুস্থ না হন, বাট হলে যেন অবশ্যই গায়ে লাগান, যেন কখনো অবজ্ঞা না করেন, ছোটোখাটো যে বিষয় হোক না কেন। তো অসংখ্য ধন্যবাদ আজকে এই লং ভিডিও আমার দেখার জন্য। আমার পাশেই থাকবেন আপনারা, আমার চ্যানেলকে গ্রো আপ করার হেল্প করবেন, আর আমি যেন আপনাদেরকে এইভাবেই হেল্পফুল কোনো ভিডিও আমি এইভাবে দিতে পারি। আদারওয়াইজ আমি চাই না যে অযথায় ভিডিও লং করে কারো সময়ের মূল্যটা অনেক বেশি সবার জীবনে। তো ভালো থাকবেন।
থাকবেন সবাই, সুস্থ থাকার চেষ্টা করবেন অবশ্যই। আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিদা, আল্লাহ হাফেজ। তোমরা হাত কই, হাত দিলেই তো হবে। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। ওরা খেলতেছে, এজন্য চুলের অবস্থা খুবই খারাপ। মা আপনিও দিয়ে দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।